হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়ো ফ্যামিলি। আমি বর্ণালী চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা ক্লাস 12 এ পড়ো, এটা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিকটা কি? স্পারমাটোজেনেসিস। তো এই ভিডিওটা দেখার আগে আমি প্রত্যেককে বলবো, এর আগে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে জেনে নেবে। যাদের জানা নেই বা যারা প্রিভিয়াস ভিডিও দেখোনি, আমার ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। নেক্সট আজকের টপিক আমি শুরু করছি, স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস কথাটার অর্থ কি? স্পার্ম কথার অর্থ হচ্ছে শুক্রাণু, আর জেনেসিস কথার অর্থ হচ্ছে ফরমেশন হওয়া বা কিছু তৈরি হওয়া। তাহলে এখানে স্পারমাটোজেনেসিস মানে কি বোঝাতে চাইছে? স্পার্ম ফরমেশন হচ্ছে, কি তৈরি হচ্ছে? শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস। তাহলে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া কোথায় হয়ে থাকে? অবভিয়াসলি পুরুষ দেহে হবে, কিন্তু পুরুষের দেহের কোন জায়গায় হবে? আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে পুরুষ দেহে প্রধান জনন অঙ্গ যেটা শুক্রাশয়, এই শুক্রাশয়ের মধ্যে স্পার্ম তৈরি হবে। এবার স্পেসিফিক জায়গায় আসতে গেলে আমাদের কি বলতে হবে? শুক্রাশয়ের কোথায় স্পার্ম তৈরি হয়? শুক্রাশয়ের মধ্যে কতগুলো প্রকোষ্ঠ দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রকোষ্ঠের মধ্যে থাকে বেশ কিছু কুণ্ডলীকৃত নালিকা। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে রেড কালারের যে কুণ্ডলীকৃত নালিকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই নালিকাগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা বা শুক্রাণু উৎপাদক নালিকা। এই নালিকার মধ্যে কিন্তু শুক্রাণু তৈরি হয়ে থাকে। তোমরা এখানে ফোকাস করো, এই একটা নালিকার যদি আমরা টিএস অর্থাৎ ট্রান্সভার্স সেকশন করে থাকি, অর্থাৎ এটা যদি একটা নালিকা হয়, তাহলে এর যদি প্রস্থচ্ছেদ আমরা করি বা ট্রান্সভার্স সেকশন করি, তাহলে এইরকম একটা চিত্র কিন্তু আমরা পাবো। তো এইটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার প্রস্থচ্ছেদের ছবি। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ফার্স্ট দেখো, এর আবরণী কিছু কোষ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সাইডে এর গায়ে বেশ কিছু কোষ দেখতে পাওয়া যাচ্ছে। এইগুলোকে আমরা কি বলছি? জার্ম কোষ বা শুক্রাণু মাতৃকোষ। কেন? কারণ এই কোষগুলোই কিন্তু স্পার্ম তৈরি করবে। তবে এই সেলগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে? অবশ্যই এই সেলগুলো ডিপ্লয়েড প্রকৃতির হবে, কারণ এগুলো কিন্তু আমাদের বডি সেল। এগুলো কি? বডি সেল বা দেহ কোষ। আমরা জানি আমাদের দেহ কোষ সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয় এবং সেটা মাইটোসিস করে ডিপ্লয়েডই থাকে। কিন্তু কিছু কিছু জায়গায়, অর্থাৎ কিছু কিছু জায়গা মানে মানব দেহের জনন কোষে শুধুমাত্র মিওসিস সেল ডিভিশন দেখতে পাওয়া যায়। তাহলে এই জার্ম কোষ নিজে তো দেহ কোষ, তবে এই জার্ম কোষ যখন বিভাজিত হবে তখন কিন্তু এটা জনন কোষ হিসাবে জনন কোষ তৈরি করবে, এবং যে জনন কোষ কি করবে? স্পার্ম তৈরি করবে, অর্থাৎ মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে শুক্রাণু উৎপাদন করবে। তাহলে এই টোটাল প্রক্রিয়াটা কিভাবে হতে চলেছে তোমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আরো একটা কথা বলি, এই যে সেমিনিফেরাস নালিকার মধ্যে এগুলো তো হলো জার্ম সেল, যেগুলো শুক্রাণু উৎপন্ন করবে, এবং এই জার্ম সেল ছাড়াও বেশ কিছু লম্বা আকৃতির কোষ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এগুলোর নাম কি? এগুলোকে বলছি আমরা সার্টলি কোষ। সার্টলি কোষের কাজ কি? যখন এই জার্ম কোষ শুক্রাণু উৎপন্ন করে, অর্থাৎ স্পার্ম তৈরি করছে, এই স্পার্ম গুলোকে পুষ্টি যোগানোর জন্য এই কোষগুলো কাজ করে থাকে। অর্থাৎ স্পার্ম কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? সার্টলি কোষ থেকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পার্ম কোথা থেকে পুষ্টি শোষণ করে? সার্টলি কোষ থেকে পুষ্টি শোষণ করে। এই জন্য কিন্তু সার্টলি কোষকে পোষক কোষও বলা হয়ে থাকে। তো এবার আমরা সম্পূর্ণভাবে প্রবেশ করছি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায়। তোমরা এই যে জার্ম সেল দেখলে, সেমিনিফেরাস টিবিউলের আবরণীতে যে জার্ম কোষ রয়েছে, সেই এখান থেকে একটা জার্ম কোষ আমি নিয়ে চলে এলাম কোথায়? এই এটা হচ্ছে একটা ডিপ্লয়েড জার্ম কোষ বা শুক্রাণু মাতৃকোষ বলতে পারি, কারণ এখান থেকে তো শুক্রাণু তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলছি? শুক্রাণু মাতৃকোষ। এই শুক্রাণু মাতৃকোষ, আচ্ছা, এই যে প্রসিডিওরটা হবে স্পারমাটোজেনেসিস, টোটাল 3টে পর্যায়ে সম্পন্ন হবে। কি কি সেই 3টে পর্যায়? এক হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা, নেক্সট ওয়ান ইজ বৃদ্ধি দশা, আর লাস্ট হচ্ছে পরিণত
দশা। সংখ্যা বৃদ্ধি দশা মানে কি, এই যে জার্ম কোষ কি বলেছি, বডি সেল বা দেহ কোষ, এই কি করবে, মাইটোসিস সেল ডিভিশন করবে, মাইটোসিস করে করে নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে জার্ম কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো, এখানে একবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করেছে, সেই কোষগুলো আবার ফার্দার মাইটোসিস করে আরো দুটো সংখ্যা বাড়িয়েছে, মানে এইভাবে কি করছে, জার্ম কোষ নিজের সংখ্যা বাড়াচ্ছে। তো জার্ম কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার পর যে কোষগুলো তৈরি হলো, এই কোষগুলোর একটা স্পেসিফিক নাম আছে, কি নাম, এগুলোর নাম হচ্ছে স্পারমাটোগোনিয়াম। তো স্পারমাটোগোনিয়াম, এটাকেও আমরা বলবো স্পারমাটোগোনিয়াম, এটাও কিন্তু মাইটোসিস হয়েছে, অর্থাৎ সেল কিন্তু ডিপ্লয়েডই রয়েছে, তার মানে এগুলো স্পারমাটোগোনিয়াম, অর্থাৎ এখানেও মাইটোসিস হয়েছে। যতক্ষণ মাইটোসিস হবে ততক্ষণ এগুলোকে আমরা কি বলবো, এই সেলগুলোকে বলবো স্পারমাটোগোনিয়াম। তবে স্পারমাটোগোনিয়াম দু টাইপের হতে পারে, একটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম টাইপ এ, আর একটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম টাইপ বি। তাহলে টাইপ এ কোনটা আর টাইপ বি কোনটা, চলো দেখে নি। যে কোষগুলো ফার্দার, মানে যে সমস্ত স্পারমাটোগোনিয়াম ফার্দার মাইটোসিস বিভাজন করে আবারও কি তৈরি করবে, স্পারমাটোগোনিয়াম তৈরি করবে, তাদের আমরা বলবো টাইপ এ। অর্থাৎ এই সেলটাকে যদি দেখি, এই সেলটা কি করেছে, আবার মাইটোসিস করে আবার দুটো ডিপ্লয়েড সেল তৈরি করেছে, তাহলে একে আমরা বলবো টাইপ এ। এটা হচ্ছে টাইপ এ স্পারমাটোগোনিয়াম। আর এখানে যেটা দেখো, এই যে সেলটা, এই সেলটা কি করেছে, পরের দশায় প্রবেশ করেছে, অর্থাৎ বৃদ্ধি দশায় প্রবেশ করেছে, তাই তো, এ আর মাইটোসিস করেনি। তাহলে এই সেলটা, যে সেলগুলো বা যে স্পারমাটোগোনিয়াম গুলো পরবর্তী দশা অর্থাৎ বৃদ্ধি দশায় প্রবেশ করবে, তাদের আমরা বলবো টাইপ বি স্পারমাটোগোনিয়াম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে টাইপ বি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, এই অবধি ছিল কি, সংখ্যা বৃদ্ধি দশা। তাহলে সংখ্যা বৃদ্ধি দশায় জার্ম কোষ নিজের সংখ্যা বাড়াচ্ছে, দিয়ে প্রচুর এগুলোকে জনন কোষ তৈরি করছে, প্রচুর জনন কোষ তৈরি করছে। এবার এই জনন কোষ কি করবে, স্বাভাবিক মিওসিস সেল ডিভিশন করবে। তো মিওসিস করার আগে এই যে সেলগুলো তৈরি হলো, অর্থাৎ যে স্পারমাটোগোনিয়াম গুলো বৃদ্ধি দশায় প্রবেশ করেছে, বৃদ্ধি দশায় কি হয়, বৃদ্ধি দশায় সেলটা নিজের আকার বৃদ্ধি ঘটাচ্ছে, ঠিক আছে, সাইজে বড় হচ্ছে, অর্থাৎ পরিণত হচ্ছে। তো এই পরিণত হওয়াটাকেই আমরা বলছি বৃদ্ধি দশা। এই বৃদ্ধি দশায় সেলটা যখন আকারে বেড়ে গেল, এই সেলটাকে আমরা তখন কি বলবো, প্রাথমিক স্পারমাটোসাইট। এটারও কিন্তু একটা স্পেসিফিক নাম আছে, এখানে কিন্তু এই প্রক্রিয়ায় যে সেলগুলোর যে নাম, সেগুলো কিন্তু আমাদের ঠিকঠাক মনে রাখতে হবে, এবং এই চার্টটা কিন্তু আমাদের স্পারমাটোজেনেসিস আসলে লিখতে হবে পরীক্ষায়। তো বৃদ্ধি দশার পরে যে সেলটা তৈরি হলো আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, সেটাকে আমরা কি বলছি, প্রাথমিক স্পারমাটোসাইট। এই প্রাথমিক স্পারমাটোসাইট এবার কি করবে, পরিণত দশায় প্রবেশ করবে, তাই তো, থার্ড দশা হচ্ছে আমাদের পরিণত দশা। তাহলে পরিণত দশায় প্রবেশ করে কি করছে, ফার্স্ট মিওসিস সেল ডিভিশন করবে। মিওসিস আমরা জানি দু প্রকারে হয়ে থাকে, একটা মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিস 1 এ কি করছে, ডিপ্লয়েড সেল থেকে অবশ্যই মিওসিস হলে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, এটা তোমরা সবাই জানো, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। তো এখানে ডিপ্লয়েড সেল থেকে কি হচ্ছে, দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো, যেহেতু এটা মিওসিস 1, মিওসিস 1 এ কি হয়, দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। এই হ্যাপ্লয়েড সেল দুটোকে আমরা কি বলবো, গৌণ স্পারমাটোসাইট। প্রাথমিক বা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হলো সেকেন্ডারি বা গৌণ স্পারমাটোসাইট। তো এই গৌণ স্পারমাটোসাইট আবার কি করবে, ফার্দার মিওসিস 2 করবে, মিওসিস তো কমপ্লিট হয়নি, মিওসিস 2 সেল ডিভিশন করে কি করছে, চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি করছে, যেটার নাম কি বলছি আমরা, স্পারমাটিড। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে, মিওসিস 1 এর পর যে কোষগুলো তৈরি হয় তাদের বলবো গৌণ স্পারমাটোসাইট, আর মিওসিস 2 এর পর যে কোষগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলছি স্পারমাটিড। তো এই পর্যন্ত তো গেল, কিন্তু এই স্পারমাটিড গুলো কি, এক একটা সেল বা কোষ। তো এই কোষ থেকে শুক্রাণু কিভাবে তৈরি হয় বা স্পার্ম কিভাবে তৈরি হয়, এটার কিন্তু একটা আলাদা পদ্ধতি রয়েছে। এই যে আমি দেখিয়েছি স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হয়েছে, অর্থাৎ স্পারমাটোজোয়া বা শুক্রাণু তৈরি হয়েছে, এই শুক্রাণু তৈরির পদ্ধতিকে কি বলছি আমরা, স্পারমিওজেনেসিস। খুব আসে এই প্রশ্নটা, স্পারমিওজেনেসিস আর স্পারমাটোজেনেসিস এর পার্থক্য তোমরা মনে রাখবে। স্পারমাটোজেনেসিস কাকে বলছি, এই যে জার্ম কোষ থেকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ
পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস। আর স্পারমিওজেনেসিস কাকে বলবো? স্পারমাটিড থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলছি স্পারমিওজেনেসিস। এটুকু ক্লিয়ার? ডিফারেন্সটা নিশ্চয়ই বোঝা গেছে। এখানে কিন্তু দুটো ওয়ার্ড ভীষণ কাছাকাছি, তোমরা কিন্তু এটা মনে রাখবে। তো এবার আসছি স্পারমাটিড থেকে এই যে স্পার্ম তৈরি, এটারও একটা প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়াটা এবার আমরা দেখে নেব। তো এবার দেখে নেব স্পারমিওজেনেসিস প্রক্রিয়া। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। স্পারমিওজেনেসিস প্রক্রিয়ার ডিটেলস ছবিটা আমি দেখিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আমি পুরোটা ডিটেলসে বলবো। তো এটা হচ্ছে কি একটা স্পারমাটিড, ঠিক আছে? এই স্পারমাটিড কোষটার মধ্যে কি রয়েছে? একটা কোষে যা থাকে আর কি, একটা নিউক্লিয়াস রয়েছে, এখানে সাইটোপ্লাজম রয়েছে, আদার সেল অর্গানেলিজও রয়েছে, কিন্তু আমি এখানে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া দেখিয়েছি, গলগি বডি দেখিয়েছি এবং সেন্ট্রোজোম দেখিয়েছি, ঠিক আছে? তো এইগুলোরই কাজ কিন্তু আমরা দেখবো, কারণ এগুলো দিয়েই শুক্রাণু বা স্পার্ম ফর্মেশন হবে। তো এটা একটা স্পারমাটিড সেল। স্পারমাটিডের মধ্যে রয়েছে নিউক্লিয়াস আর রয়েছে গলগি বডি। এই যে গলগি বডি তোমরা দেখছো, গলগি বডির মধ্যে কি থাকে? কিছু প্রো অ্যাক্রোজোমাল দানা থাকে, ঠিক আছে? এই প্রো অ্যাক্রোজোমাল দানাগুলো পরবর্তীকালে কিসে পরিণত হয়? অ্যাক্রোজোম দানাতে পরিণত হয়, এবং এই অ্যাক্রোজোম দানা পরে তৈরি করে অ্যাক্রোজোমাল ভেসিকল। তাহলে এটা কি হচ্ছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ গলগি বডি থেকে কি তৈরি হয়েছে? অ্যাক্রোজোমাল ভেসিকল তৈরি হয়েছে। তাহলে অনেক সময় প্রশ্ন আসে, শুক্রাণুর মধ্যে অ্যাক্রোজোম যে তৈরি হয়, এই অ্যাক্রোজোম কোন কোষ অঙ্গাণুর পরিবর্তিত রূপ? আনসার কি হবে? গলগি বডির পরিবর্তিত রূপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট আসছে এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস থাকে, এই নিউক্লিওলাস কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? বিলুপ্ত হয়ে নিউক্লিয়াসটা কি করে? একটু লম্বাটে আকৃতি ধারণ করে, এবং নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ গুলো থাকে, ডিএনএ গুলো আরো ঘনভাবে স্পাইরালাইজেশন হয়, ঘন হয়ে ক্রোমাটিন তন্তু ধীরে ধীরে ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তো এটা গেল নিউক্লিয়াস। আর তারপরে রয়েছে যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গুলো নিচের দিকে নেমে এসে শুক্রাণুর যে গ্রীবাদেশে সজ্জিত হয়, ঠিক আছে? এই মধ্যাংশে সজ্জিত হয় মাইটোকন্ড্রিয়া গুলো। আর এই যে সেন্ট্রোজোম, অর্থাৎ সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? সেন্ট্রিওল থাকে। তো এই সেন্ট্রিওল কিন্তু পরে একটা থেকে দুটো তৈরি হয়, অর্থাৎ রেপ্লিকেট করে। রেপ্লিকেট করার পর এই যে দুটো সেন্ট্রিওল থাকে একটা শুক্রাণুর মধ্যে, এই দুটো সেন্ট্রিওলের নাম কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের নিচে একটা সেন্ট্রিওল রয়েছে, এটাকে বলা হবে প্রক্সিমাল সেন্ট্রিওল। এরই 180 ডিগ্রি পেছনে রয়েছে ডিস্টাল সেন্ট্রিওল। তাহলে একটা শুক্রাণুর মধ্যে কটা সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়? দুটো সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল আর একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। তো এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? কিছু মাইক্রোটিবিউলস বা অনুনালিকা তৈরি হয়, যেগুলো শুক্রাণুর লেজ তৈরি করতে সাহায্য করে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হচ্ছে? অক্ষীয় তন্তু বা কিছু অনুনালিকা, যেগুলোকে আমরা মাইক্রোটিবিউলস বলে থাকি, মাইক্রোটিবিউলস তৈরি হচ্ছে। আর এই কোষের যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজম কিন্তু ধীরে ধীরে কোষ থেকে বেরিয়ে যেতে থাকে। এই সাইটোপ্লাজমকে কি করে? সাইটোপ্লাজমকে, সার্টলি কোষ ছিল, আমরা এর আগে ছবিটা দেখেছি, সেমিনিফেরাস নালিকার মধ্যে কিছু ভি শেপের সার্টলি কোষ ছিল। আমি বলেছিলাম সার্টলি কোষ কি করে? শুক্রাণুকে পুষ্টি যোগায়। অর্থাৎ এই যে স্পারমাটিড সেল যখন তৈরি হয়, এই স্পারমাটিড সেলগুলো, তো এটা যদি সেমিনিফেরাস নালিকার এই যে সার্টলি কোষ হয়, তো এই স্পারমাটিড সেলগুলো এখানে গিয়ে যুক্ত হয় সার্টলি কোষের গায়ে, এবং এখান থেকে ধীরে ধীরে এই স্পার্ম ফর্মেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। তো পূর্ণাঙ্গ স্পার্মের মাথাটা কিন্তু, এই যে অপরিণত স্পার্ম, এগুলো তো অপরিণত, এখনো পরিণত হয়নি, তো অপরিণত স্পার্মের মাথাগুলো কোথায় প্রথিত থাকে? এই সার্টলি কোষের মধ্যে প্রথিত থাকে। পরে কি হয়? পরিণত হওয়ার পর এগুলো কিন্তু ডিটাচ হয়ে সেমিনিফেরাস নালিকার মধ্যবর্তী স্থানে আসে। তো এইখানে তাহলে কি কি চেঞ্জেস হলো? এই যে সাইটোপ্লাজমটা বেরিয়ে যাচ্ছে, এই সাইটোপ্লাজমটাকে এই সার্টলি কোষ ম্যাক্রোফাজের মতন, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে বা সাইটোপ্লাজমটাকে খেয়ে নেয়। তাহলে কি কি পড়ে থাকলো? স্পারমাটিডের মধ্যে কি কি চেঞ্জেস হলো? এক হলো গলগি বস্তু কিসে পরিণত হলো? অ্যাক্রোজোমে পরিণত হলো। এই অ্যাক্রোজোমটাকে আমরা অ্যাক্রোজোম টুপিও বলে থাকি। অ্যাক্রোজোম টুপির মধ্যে কি থাকে? কিছু উৎসেচক থাকে, যে উৎসেচক গুলো প্রোটিন ভঙ্গক, অর্থাৎ এই শুক্রাণু কি করবে? ডিম্বাণুকে নিষিক্ত করবে পরবর্তীকালে। তো ডিম্বাণুর যে পর্দা,
ভাইটালাইন পর্দা, ডিম্বাণুর পর্দাকে ভেদ করে ভেতরে প্রবেশ করার জন্য যে উৎসেচক গুলো প্রয়োজনীয় সেগুলো কোথায় থাকে? এই অ্যাক্রোজোম টুপির মধ্যে থাকে। তো এটা গেল গোলগি বস্তুর রূপান্তর। নিউক্লিয়াস কি হচ্ছে? নিউক্লিয়াস রূপান্তরিত হয়ে ধীরে ধীরে লম্বাটে আকৃতি ধারণ করে এবং এই অ্যাক্রোজোম টুপির নিচে কিন্তু নিউক্লিয়াসটা থাকে এবং এর নিচে একটা খাঁজ তৈরি হয়, নিউক্লিয়াসের পশ্চাৎদেশে একটা খাঁজ তৈরি হয়। আর এর মধ্যে কি থাকে না? নিউক্লিওলাস থাকে না। নেক্সট, মাইটোকন্ড্রিয়া গুলো কি হচ্ছে? এক জায়গায় সজ্জিত হয়ে যে শুক্রাণুর যে মধ্যাংশ, এই মধ্যাংশে এসে সজ্জিত হয়, অর্থাৎ যে অক্ষীয় তন্তু বা অনুনালিকা তৈরি হয়েছে ডিস্টাল সেন্ট্রিওল থেকে, সেই অক্ষীয় তন্তুকে ঘিরে স্পাইরালি ঘিরে থাকে মাইটোকন্ড্রিয়া গুলো। মাইটোকন্ড্রিয়া কেন থাকে শুক্রাণুর মধ্যে? কারণ মাইটোকন্ড্রিয়া আমরা জানি কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়, তাই তো? মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, তাহলে এই শুক্রাণুকেও শক্তি কে প্রদান করে থাকে? মাইটোকন্ড্রিয়া প্রদান করে থাকে। আর এই যে ডিস্টাল সেন্ট্রিওল থেকে যে অনুনালিকা বা লেজ তৈরি হলো, শুক্রাণুর লেজ, এ কি করবে? শুক্রাণুর চলনে সাহায্য করবে। অর্থাৎ এক জায়গা থেকে এই যে সেমিনিফেরাস নালিকার মধ্যে তৈরি হয়েছে শুক্রাণু, সেমিনিফেরাস নালিকা থেকে পুরো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়ে পেনিস দিয়ে কিন্তু দেহের বাইরে নির্গত হবে। তো এই যে এতটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, এই পথটা অতিক্রম করতে কে সাহায্য করে? শুক্রাণুর লেজ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল স্পারমাটোজেনেসিস কনসেপ্ট। নিশ্চয়ই তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর অবশ্যই আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আর এই বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।